কখনো কি ভেবে দেখেছেন হাজার হাজার মাইল দূরে থাকা দুটো অচেনা কোম্পানি, ধরুন একটা বাংলাদেশে আর একটা চীনে, তারা কোটি কোটি টাকার লেনদেন কিভাবে করে কোনো রকম ঝুঁকি ছাড়া? চলুন আজকে আন্তর্জাতিক বাণিজ্যের এই জাদুর খেলাটা একটু কাছ থেকে দেখা যাক। ব্যাপারটা বোঝার জন্য চলুন একটা উদাহরণ নিয়ে নিই। ধরুন বাংলাদেশের একটা বড় ফ্যাক্টরির কিছু কাঁচামাল লাগবে, আর সেটা তারা কিনবে চীনের একজন সরবরাহকারীর কাছ থেকে। কিন্তু এখানেই তো আসল সমস্যাটা, তাই না? একটা বিশ্বাসের সংকট। চীনের বিক্রেতা ভাবছে আমি যদি মাল পাঠিয়ে দেই আর টাকা না পাই, আবার বাংলাদেশের ক্রেতা ভাবছে টাকা পাঠিয়ে দিলাম কিন্তু মাল যদি না আসে বা খারাপ মাল আসে, তো এক উভয় সংকট। আর এই সংকট মেটাতে মাঠে নামে একজন শক্তিশালী রেফারি, যার নাম হল লেটার অফ ক্রেডিট বা সংক্ষেপে এলসি। এটা আসলে আর কিছুই না, এটা হলো একটা ব্যাংকের দেওয়া গ্যারান্টি। ব্যাংক এসে বলে তোমরা চিন্তা করো না, আমি আছি, সব নিয়মকানুন ঠিকঠাক মতো মানা হলে টাকা পয়সার দায়িত্ব আমার। তো এই পুরো প্রক্রিয়াটা আমরা কয়েকটা ধাপে দেখব। প্রথমে দেখব কিভাবে চুক্তিটা পাকা হয়, তারপর দেখব ব্যাংকগুলো কিভাবে দায়িত্ব নেয়, এরপর সবচেয়ে মজার অংশ পণ্য আর ডকুমেন্টের আলাদা যাত্রা, আর সব শেষে কিভাবে ফাইনাল ডেলিভারিটা হয়। আর হ্যাঁ, শেষে কিছু জরুরি শব্দও জেনে নেব। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে, মানে ডিজিটাল হ্যান্ডশেক, মানে চুক্তিটাকে একদম পাকা করে ফেলা। ব্যাপারটা শুরু হয় এভাবে। বাংলাদেশের আমদানিকারক একটা পারচেজ অর্ডার পাঠায়, মানে সে কি কিনতে চায়, কত পরিমাণে চায়, তার একটা ফর্মাল লিস্ট। এর জবাবে চীন থেকে সরবরাহকারী একটা প্রো ফর্মা ইনভয়েস পাঠায়। এটা অনেকটা কোটেশনের মতো, যেখানে সব শর্ত, দাম, ডেলিভারির সময় সবকিছু লেখা থাকে। এই দুটো কাগজই কিন্তু পুরো ডিলের ভিত্তি। চুক্তি তো হয়ে গেল, কিন্তু সেই যে বিশ্বাসের সমস্যাটা ছিল, ওটার কি হবে? এখানে ব্যাংকগুলো আসে আর গড়ে তোলে একটা বিশ্বাসের সেতু। প্রসেসটা দেখুন। বাংলাদেশের আমদানিকারক তার নিজের ব্যাংকে গিয়ে এলসির জন্য আবেদন করে। এই ব্যাংকটাকে বলে ইস্যুইং ব্যাংক। তারা সব কাগজপত্র দেখে একটা এলসি ইস্যু করে চীনের সরবরাহকারীর ব্যাংকের কাছে পাঠিয়ে দেয়। চীনের ওই ব্যাংকটা, যেটাকে আমরা বলি অ্যাডভাইজিং ব্যাংক, তারা তখন সরবরাহকারীকে খবর দেয় যে তোমার পেমেন্টের গ্যারান্টি চলে এসেছে, কাজ শুরু করতে পারো। ব্যাস, এরপরে উৎপাদন শুরু হয়ে যায়। তার মানে এই পুরো খেলায় খেলোয়াড় কিন্তু চারজন: আমদানিকারক বা ক্রেতা, রপ্তানিকারক বা বিক্রেতা, আর তাদের নিজ নিজ ব্যাংক, মানে ইস্যুইং আর অ্যাডভাইজিং ব্যাংক। এই চারজনের বোঝাপড়ার উপরে কিন্তু সবকিছু নির্ভর করছে। আচ্ছা, এখন আসছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এখান থেকে দুটো জিনিস দুটো আলাদা পথে চলতে শুরু করবে। একদিকে জাহাজে করে চলতে থাকবে পণ্য, আর অন্যদিকে ব্যাংকের হাত ঘুরে চলতে থাকবে সেই পণ্যের মালিকানার কাগজপত্র। তো একদিকে সরবরাহকারী মাল জাহাজে তুলে দেয় বাংলাদেশের বন্দরের উদ্দেশ্যে, আর ঠিক প্রায় একই সময়ে সে আরেকটা কাজ করে। চালানের সব দরকারি কাগজপত্র, মানে পণ্যের চাবি, সে জমা দেয় নিজের ব্যাংকে। এই যে ডকুমেন্টগুলোর কথা বলছি, এগুলো কিন্তু সাধারণ কোনো কাগজ না। এর মধ্যে আছে কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল অফ লেডিং। বলতে গেলে এই ডকুমেন্টগুলোই হলো পণ্যের মালিকানার দলিল। যার হাতে এই কাগজগুলো থাকবে, আইনত পণ্যগুলো তারই। এতক্ষণ তো দুটো জিনিস আলাদা পথে চলছিল। এবার সময় হয়েছে তাদের এক হওয়ার, মানে ফাইনাল অ্যাক্ট। এখানেই পুরো ডিলটা সফলভাবে শেষ হবে। চীনের ব্যাংক থেকে ডকুমেন্টগুলো সোজা চলে আসে বাংলাদেশের ব্যাংকে, আর এখানকার ব্যাংক তখন গোয়েন্দার ভূমিকায় নামে। তারা এলসির সাথে প্রত্যেকটা ডকুমেন্ট লাইন বাই লাইন, এমনকি কমা, ফুলস্টপ পর্যন্ত মিলিয়ে দেখে। সামান্যতম ভুলও কিন্তু চলবে না। সব ঠিক থাকলে তারা আমদানিকারককে জানায় যে আপনার ডকুমেন্টস চলে এসেছে। এখন টাকা দেওয়ার পালা। এখানে মূলত দুটো অপশন থাকে। একটা হলো সাইট এলসি, মানে ডকুমেন্ট হাতে পেয়েই সাথে সাথে ব্যাংকে টাকা জমা দিতে হবে। আরেকটা হলো ইউসেন্স এলসি, যেখানে আমদানিকারক কিছুদিন সময় পায়, ধরুন 30, 60 বা 90 দিন। এই সময়ের মধ্যে সে পণ্য বিক্রি করে তারপর ব্যাংকের টাকা শোধ করতে পারে। তো পেমেন্টের ব্যাপারটা ফাইনাল হওয়ার পরেই ব্যাংক আমদানিকারকের হাতে সেই অরিজিনাল ডকুমেন্টগুলো তুলে দেয়, আর সেই ডকুমেন্টগুলো নিয়েই আমদানিকারক বন্দরে যায় এবং কাস্টমস থেকে নিজের পণ্য ছাড়িয়ে আনে। ব্যাস, লেনদেন সম্পন্ন।
এই পুরো আলোচনায় আমরা কিছু কঠিন কঠিন শব্দ শুনেছি তাই না? চলুন খুব সহজে কয়েকটার মানে জেনে নিই। বিল অফ লেডিংকে বলা যায় সব ডকুমেন্টের রাজা। এটা হলো শিপিং লাইনের দেওয়া একটা রসিদ। এটা 3টে কাজ করে। 1. প্রমাণ করে যে মাল জাহাজে উঠেছে। 2. এটা একটা পরিবহন চুক্তি। আর 3. এটাই হলো পণ্যের মালিকানার দলিল। এই কাগজ ছাড়া বন্দর থেকে মাল ছাড়ানো এক কথায় অসম্ভব। ইনকোটার্মস হল আন্তর্জাতিক বাণিজ্যের কিছু শর্টকাট কোড, যেমন এফওবি, সিএফআর বা সিআইএফ। এই কোডগুলো ঠিক করে দেয় চালানের কোন পর্যায়ে পণ্যের ঝুঁকি আর খরচ কার থাকবে, ক্রেতার নাকি বিক্রেতার। যেমন মালটা ফ্যাক্টরি থেকে বন্দর পর্যন্ত নেওয়ার খরচ কে দেবে, বা জাহাজে তোলার পর কিছু হলে তার দায় কে নেবে। এই সব কিছুর উত্তরই হল ইনকোটার্মস। এরপর আছে এইচএস কোড। এটাকে বলতে পারেন পণ্যের ইউনিভার্সাল পাসপোর্ট। এটা একটা নিউমেরিক্যাল কোড যা পৃথিবীর সব দেশে কাস্টমস ব্যবহার করে। এই কোডটা দেখেই কাস্টমসের লোকেরা বুঝে যায় বক্সের ভেতরে ঠিক কী জিনিস আছে আর সেটার উপর কত % ট্যাক্স বসবে। এটা ভাষাগত সমস্যা দূর করে। তো আমরা দেখলাম কতগুলো ধাপ, কত কাগজপত্র, কতগুলো পক্ষ জড়িত। কিন্তু মজার ব্যাপার হলো এই যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের গ্লোবাল ট্রেড, এই পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে মাত্র একটা সহজ কিন্তু কঠিন নিয়মের উপর। আর সেই নিয়মটা হলো ডকুমেন্টগুলো নিখুঁত হতে হবে। একটা নামের বানান ভুল, একটা তারিখের গরমিল বা একটা কমার ভুল যে কোনো কিছুই পুরো পেমেন্ট আটকে দিতে পারে। কারণ ব্যাংক কখনো পণ্য দেখে না, তারা শুধু কাগজ চেনে, আর সেই কাগজ হতে হবে 100% নিখুঁত। তো এই হলো পুরো যাত্রাটা। প্রায় 13টা ধাপ পার হয়ে দুটো ভিন্ন দেশের দুটো অচেনা ব্যবসা একে অপরের সাথে নিরাপদে লেনদেন করে। এটা আসলে একটা বিশ্বাসের শৃঙ্খল, যা তৈরি হয়েছে কিছু নিয়ম আর কাগজের ওপর ভিত্তি করে। এই যে একটা কাঠামোগত বিশ্বাসের সিস্টেম, এটাই কিন্তু আজকের আধুনিক বিশ্বকে সচল রেখেছে। একটু ভাবলেই দেখা যাবে শুধু আন্তর্জাতিক বাণিজ্যেই নয়, আমাদের চারপাশের আরও অনেক জটিল সিস্টেমই কিন্তু টিকে আছে ঠিক এই রকম কিছু নিয়ম আর পদ্ধতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা বিশ্বাসের ওপর।